আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা ধরুন তো, যদি বলি ভাষা শেখার ওই বোরিং পুরনো মুখস্থবিদ্যার দিন শেষ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আজ আমি আপনাদের সাথে এমন একটা যুগান্তকারী উপলব্ধি শেয়ার করতে যাচ্ছি, যা সত্যিই আপনাকে ওই শব্দের তালিকা মুখস্থ করার চরম যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দেবে। চলুন শুরু করা যাক। শুরুতেই চলুন আমাদের সবার কমন একটা সমস্যার গভীরে যাই। আমরা সবাই তো জানি বইয়ের শেষে থাকা ওই বিশাল শব্দের তালিকাগুলো মুখস্থ করা কতটা কষ্টের, তাই না? ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, মুখস্থ করছি, কিন্তু ঠিক পরীক্ষার হলে বা কথা বলার সময় ব্যাস সব গায়েব। মনে হয় যেন পুরো পরিশ্রমটাই জ্বলে গেল। কিন্তু ভেবে দেখেছেন কি, কেন বারবার ঠিক এমনটাই ঘটে? প্রথম অধ্যায় দ্য ভোক্যাবুলারি ট্র্যাপ বা শব্দভাণ্ডারের ফাঁদ। সত্যি বলতে কি, এখন সময় এসেছে গতানুগতিক পাঠ্য বইয়ের ওই অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলার। আমাদের বুঝতে হবে কেন এই সিস্টেমটা আসলে কাজই করে না। সাধারণ ক্লাসগুলোতে কি হয়, আমাদের হাতে বিশাল একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়, মাতৃভাষায় সেগুলোর অর্থ অন্ধের মতো মুখস্থ করানো হয়, আর আশা করা হয় আমরা সব জাদুর মতো মনে রাখব। এটা যে কতটা বিরক্তিকর আর পেইনফুল তা তো আমরা সবাই জানি। এর ফলে কথা বলার সময় মাথায় শুধু ট্রান্সলেশন বা অনুবাদ চলতে থাকে। অতিরিক্ত চিন্তা করতে গিয়ে আমাদের স্বাভাবিক ফ্লুয়েন্সি বা সাবলীলতাটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর ঠিক এখানেই মূল পার্থক্যটা একেবারে আয়নার মতো পরিষ্কার। একদিকে দেখুন, পাঠ্য বইয়ের মুখস্থবিদ্যা আমাদের আক্ষরিক অনুবাদের এক দম বন্ধ করা নিয়মে আটকে ফেলে। অন্যদিকে ন্যাচারাল কনটেক্সট থেকে সম্পূর্ণ ফ্রেজ বা বাক্যাংশ আয়ত্ত করার ব্যাপারটা কতটা স্বতঃস্ফূর্ত। এটা অনেকটা নিজে থেকেই কাজ করে, ব্রেনের ওপর আলাদা কোনো প্রেশারই পড়ে না। পুরো ব্যাপারটাই একদম বাধাহীন, যেন শব্দগুলো তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে সরাসরি আমাদের মস্তিষ্কে গেঁথে যাচ্ছে। দ্বিতীয় অধ্যায় ফ্রেজ বা বাক্যাংশের গোপন রহস্য। এই পদ্ধতিটাই কিন্তু সেই গেম চেঞ্জার আবিষ্কার, যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য পুরো দৃশ্যপট বদলে দেয়। আলাদা আলাদা শব্দ শেখার ওই পুরনো অভ্যাস পুরোপুরি বাদ দিয়ে আমাদের আরও পাওয়ারফুল একটা জিনিসের উপর ফোকাস করতে হবে, আর সেটা হলো ফ্রেজ। তো ফ্রেজ আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটি রিয়েল লাইফ ইংরেজি থেকে নেওয়া একাধিক শব্দের একটা স্বাভাবিক দল। এটা যে সবসময় পুরো একটা বাক্য হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা কোনো বোরিং গ্রামার বইয়ের বিচ্ছিন্ন শব্দ নয়, বরং একেবারে বাস্তব জীবনের জ্যান্ত ইংরেজি। সব সময় ফ্রেজ বা বাক্যাংশ শিখবেন, কখনোই আলাদা শব্দ নয়। ঠিক এই একটা মাত্র রুল যদি আমরা মেনে চলতে পারি না, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজিতে কথা বলার কনফিডেন্স রকেটের মতো বেড়ে যাবে। শুধু তাই না, ভাষা শেখার এই পুরো প্রসেসটা যে এতদিন ধরে একটা বোরিং কাজ ছিল, সেটা আবার দারুণ মজাদার হয়ে উঠবে। তৃতীয় অধ্যায় জন হেটস আইসক্রিম। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। দুটো পদ্ধতির পার্থক্য খেয়াল করুন। পুরনো নিয়মে আমরা কি করতাম? ডিকশনারি থেকে টু হেট শব্দটা খুঁজতাম, তারপর অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালের নিয়ম ধরে হি হেইটস বা দে হেইটের মতো জটিল কনজুগেশন মুখস্থ করতাম। সিরিয়াসলি চরম বোরিং। কিন্তু নতুন পদ্ধতিতে দেখুন, আমরা কেবল একটা সহজ স্বাভাবিক ফ্রেজ জন হেইটস আইসক্রিম মনে রাখছি। ব্যাস, আমাদের কাজ কিন্তু এক নিমিষেই হয়ে গেল। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? যখন আমরা পুরো ফ্রেজটা একবারই শিখে ফেলি, তখন কথা বলার সময় ওই গ্রামারের নিয়ম মেলানোর জন্য আর আটকে থাকতে হয় না। ব্রেনের ভেতরে ওই অনুবাদের মেশিনটাও আর চলে না, বরং খুব দ্রুত আর অটোমেটিকভাবে মুখ দিয়ে ইংরেজি বের হতে শুরু করে। এই যে একটা স্বাচ্ছন্দ্যময় অনুভূতি, এটা আপনি গতানুগতিক নিয়মে হাজার চেষ্টা করলেও পাবেন না। চতুর্থ অধ্যায় বিনামূল্যে ব্যাকরণ শেখার সুযোগ। ফ্রেজ শেখার এই পদ্ধতির সবচেয়ে ম্যাজিক্যাল পার্ট কোনটা জানেন? এর মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই একদম ফ্রিতে সঠিক গ্রামার শিখে ফেলি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো রুলস মুখস্থ না করেই। আসলে প্রতিটি ন্যাচারাল ফ্রেজের ভেতরেই সঠিক ভার্ব, বহুবচন, পজেসিভ আর প্রিপোজিশন অবচেতনভাবে লুকিয়ে থাকে। তার মানে দাঁড়ালো, কোনো নিয়মের বই না ছুঁয়েই আমরা খুব নিখুঁতভাবে গ্রামার আয়ত্ত করে ফেলছি। একটু ভেবে দেখুন তো, মাতৃভাষী মানুষ বা ছোট বাচ্চারা ঠিক এভাবেই কিন্তু ব্যাকরণ শেখে। বাচ্চারা কি কখনো গ্রামার বই পড়ে বা নিয়ম মুখস্থ করে? একদমই না। তার বদলে তারা বারবার একই কথা বা ফ্রেজ শুনতে থাকে, আর একটা সময় পর তারা খুব গভীরভাবে অবচেতনভাবেই সেই গ্রামারটা ফিল করতে শেখে। আমাদেরও ঠিক এটাই করতে হবে। পঞ্চম অধ্যায় পকেট নোটবুক পদ্ধতি। আচ্ছা, থিওরি নিয়ে তো অনেক কথা হলো, এবার আসি প্র্যাকটিক্যাল কথায়। প্রতিদিন অটোম্যাটিক্যালি ইংরেজিতে কথা বলার জন্য আমরা ঠিক কী রুটিন ফলো করতে পারি? রুটিনটা খুবই সিম্পল। সব জায়গায় নিজের সাথে একটা ছোট পকেট নোটবুক রাখবেন।
সিনেমা দেখছেন বা কোনো পডকাস্ট শুনছেন, এমন রিয়েল সোর্স থেকে নতুন শব্দ পেলেই সেই শব্দের সাথে মিলিয়ে অন্তত ৩-৪ শব্দের একটা পুরো ফ্রেজ লিখে ফেলবেন। আর যখন রিভিশন দেবেন শুধু ওই সম্পূর্ণ ফ্রেজগুলি পড়বেন, আলাদা কোনো শব্দ নয়। এখানে একটা ছোট্ট কিন্তু দারুণ প্রোটেপস দিই। ফ্রেজটা আপনি কোথা থেকে পেয়েছেন, ধরুন কোনো মুভি বা গল্পের বই থেকে, সেটার একটা ছোট্ট নোট পাশে লিখে রাখবেন। এটা আপনাকে ওই রিয়েল লাইফ সিচুয়েশনটা মনে করিয়ে দেবে আর স্মৃতিতে ব্যাপারটা একদম গেঁথে যাবে। ও আরেকটা কথা, টেক্সট বুক থেকে কিন্তু ১০০ হাত দূরে থাকবেন, কারণ টেক্সট বুকের ভাষা অনেক বেশি কৃত্রিম বা আর্টিফিশিয়াল হয়, যা বাস্তব জীবনে আমাদের স্বাভাবিক কথাবার্তার সাথে একেবারেই মেলে না। 0। হ্যাঁ, ঠিক এই 0 সংখ্যাটি হল সেই পরিমাণ যতগুলো আলাদা বা বিচ্ছিন্ন ইংরেজি শব্দ আপনার ভবিষ্যতে মুখস্থ করা উচিত। মানে ব্যাপারটা একদম ক্লিয়ার, আজকের পর থেকে আর কখনোই কোনো অবস্থাতেই একটাও সিঙ্গল শব্দ আলাদা করে মুখস্থ করা যাবে না। একদম শেষে এসে এই পুরো বিষয়টা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি ন্যাচারাল ফ্রেজ আয়ত্ত করার মাধ্যমেই মাতৃভাষীরা এত সহজে ভাষা শিখতে পারে, তাহলে আমাদের স্কুলগুলো কেন আজই বিচ্ছিন্ন শব্দ মুখস্থ করার ওপর এত জোর দিচ্ছে? কেন আমাদের মতো শিক্ষার্থীদের এই যন্ত্রণাদায়ক পেইনফুল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়? এই প্রশ্নটা রইল আপনাদের সবার কাছে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের প্রতিদিনের পড়ার অভ্যাসকে নতুন করে সাজাতে আর মুখস্থবিদ্যার বদলে ভাষা শেখার একটা নতুন স্বতঃস্ফূর্ত যাত্রা শুরু করতে একটু হলেও সাহায্য করবে।